বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিতে দুই দেশের সমঝোতা স্মারক সই। নিয়োগকর্তা বহন করবেন নেয়ার সব খরচ। সর্বনিম্ন মজুরি প্রায় 25,000 টাকা। রাজধানীতে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ দেওয়া শুরু। পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকা নিলেন 5 মন্ত্রী সহ 30 জন। পর্যায়ক্রমে শুরু হবে সারা দেশে। বর্ডার গার্ডকে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের চেইন অফ কমান্ড মেনে চলার নির্দেশ। এবং দেশে ক্রিকেটে ভিনদেশি কোচদের একচ্ছত্র আধিপত্যের জন্য দায়ী বোর্ড। জাতীয় দল পরীক্ষা নিরীক্ষার জায়গা নয়, ক্ষোভ ছাড়লেন মাশরাফি। প্রায় 4 বছর পর বাংলাদেশ থেকে আবারও কর্মী নিতে সমঝোতা স্মারকে সই করেছে মালয়েশিয়া। কুয়ালালামপুরে আজ দুপুরে এই স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং দেশটির মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান। সর্বনিম্ন মজুরি প্রায় 25,000 টাকা বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। দেশটিতে নেয়ার সব খরচ বহন করবেন নিয়োগকর্তা। কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় প্রায় 4 বছর ভিসা বন্ধ থাকার পর আবারও কাজের সুযোগ মিলতে যাচ্ছে বাংলাদেশিদের। কর্মী নিতে রোববার কুয়ালালামপুরে সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান। চুক্তিতে কর্মীদের বাধ্যতামূলক বিমাসহ বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃক্ষরোপণ, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন, নির্মাণ এবং গৃহকর্মী নিয়োগের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী। মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি 1200 রিঙ্গিত হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। দুর্নীতিসহ নানা অভিযোগ তুলে 2009 সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এরপর 2018 সালে প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ীর নেতৃত্বে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগ সাজশে একটি চক্র 10 এজেন্সিকে নিয়ে সিন্ডিকেট করে শ্রমিকদের কাছ থেকে 2 বছরে 200 কোটি রিঙ্গিত হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে। আবারও বন্ধ হয়ে যায় জনশক্তি রপ্তানি। গেল সপ্তাহে মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। এরই প্রেক্ষিতে মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে রোববার ভোরে মালয়েশিয়ায় পৌঁছান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সহ বাংলাদেশের প্রতিনিধি দল। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দেশে শুরু হলো কোভিড টিকার বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম। উদ্বোধনী দিনে বুস্টার ডোজ নিয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ 5 মন্ত্রী সহ কমপক্ষে 30 জন নাগরিক। অ্যাপ উপযোগী করার পরপরই SMS এর মাধ্যমে ষাটোর্ধ্ব নাগরিক ও ফ্রন্টলাইনারদের ধাপে ধাপে জানিয়ে দেওয়া হবে বুস্টার ডোজ নেওয়ার তারিখ। তবে টিকার কোনো সংকট হবে না বলে জানান নীতি নির্ধারকরা। রুনু ফেরোনিকা কস্তার জয় বাংলা ধ্বনিতে আবারও দেশের কোভিড টিকা কার্যক্রমে নতুন মাইলফলক, যার মাধ্যমে হয়েছিল দেশে কোভিড টিকা প্রয়োগের শুরু। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সেই নার্সের দেহে প্রয়োগের মাধ্যমে শুরু হয় বুস্টার ডোজের যাত্রাও। দেওয়ার সময় কোনো ব্যথা পাইনি এবং তাতে আমার এ বিষয়ে অ্যাপ উপযোগী করার জন্য অপেক্ষায় থাকতে হবে কমপক্ষে 28 ডিসেম্বর পর্যন্ত। এরপরই SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বুস্টার ডোজ প্রয়োগের তারিখ। সপ্তাহের মধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন হবে। প্রস্তুতি সম্পন্ন হলেই আমরা টিকা দেওয়া শুরু করব এবং সেই ক্ষেত্রে আমরা যেভাবে দিয়েছি আগেও SMS এর মাধ্যমে, এখনো SMS এর মাধ্যমেই সবাইকে জানানো হবে। ইন্টারন্যাশনাল এক্সপার্টদের সাথে আরও যোগাযোগ রাখতে বলা হচ্ছে যে কিভাবে আপনার কোন প্রোটোকলে আমরা বুস্টারটা শিক্ষকদের, ছাত্রছাত্রীদের যেটা আমরা দিচ্ছি সেটাও চলমান থাকবে। আমাদের যে প্রোগ্রাম করি, যে প্রোগ্রামের মাধ্যমে যেটা আমরা করি সেটাও চলমান থাকবে। কোনো জায়গায় কোনো কিছু ব্যাহত হবে না। যেহেতু আমাদের যথেষ্ট বুস্টার মজুদ আছে, যথেষ্ট ঔষধ ভ্যাকসিন আছে, সুতরাং আমরা এইটা দেওয়া শুরু করেছি বুস্টারটা। আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবিকে গড়ে তোলা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বাহিনী এখন ত্রিমাত্রিক। সকালে বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন তিনি।
সরকার প্রধান বলেন, দেশপ্রেম ও সততা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। কোনো অবস্থাতেই যেন বাহিনীর চেইন অফ কমান্ড বা শৃঙ্খলায় ব্যাঘাত না ঘটে, সেদিকেও বিশেষভাবে নজর দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সীমান্ত সুরক্ষায় নিয়োজিত 200 বছরের বেশি পুরনো এই আধা সামরিক বাহিনী সময়ের পরিক্রমায় সংস্কারের নানা পথ অতিক্রম করে এই বাহিনীটি এখন পরিণত হয়েছে ত্রিমাত্রিক ও প্যারামিলিটারি হিসেবে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বিজিবি দিবস উপলক্ষে রোববার সকালে সদর দপ্তর পিলখানায় ছিল বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এতে যোগ দিয়ে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে এই বাহিনীর উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবিকে গড়ে তুলতে সব কাজ অব্যাহত রেখেছে সরকার। জানান, সীমাবদ্ধতা সত্ত্বেও সফলতা কম নয় বিজিবির। বিজিবি এখন জল, স্থল ও আকাশ পথে দায়িত্ব পালন করতে সক্ষমতা অর্জন করেছে। হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে বাহিনীকে আমরা ত্রিমাত্রিক বাহিনীতে হিসেবে গড়ে তুলেছি। এ বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে এবং দেশের সীমান্ত এলাকায় নিশ্চিত নজরদারি ও আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ মোকাবেলায় ঝুঁকিপূর্ণ সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভেলেন্স অ্যান্ড টেকনিক্যাল রেসপন্স সিস্টেম স্থাপন ও সম্প্রসারণ করা হয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। স্মরণ করিয়ে দেন বাহিনীর শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সম্পর্কেও। সীমান্তে নিরাপত্তা রক্ষা সহ চোরাচালান, মাদক পাচার ও নারী শিশু পাচার রোধে আপনারা সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ও দেশ গঠনমূলক কাজে আপনাদের ভূমিকা প্রশংসনীয়। দেশপ্রেম, সততা, শৃঙ্খলা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না, তাতে নিজেদেরই ক্ষতি হবে। চেইন অফ কমান্ড মেনে চলবেন। কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটি শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য। পরে বিজিবি দিবস উপলক্ষে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 8 বিজিবি সদস্যকে প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। এছাড়া পিলখানায় নবনির্মিত সীমান্ত সম্মেলন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সবশেষ বিজিবিতে সংযোজিত বিভিন্ন সরঞ্জাম, বুলেট প্রুফ এপিসি, এটিভি সহ সীমান্ত রক্ষার আধুনিক কৌশল সম্পর্কেও বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয় বাহিনীর সক্ষমতা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বেনাপোল বন্দরের গুরুত্ব বিবেচনা করে চালু হয় অত্যাধুনিক বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। কিন্তু ইন্দোনেশিয়ার তৈরি বগি পরিবর্তন করে নিম্নমানের রেল কোচ দেয়ায় ক্ষুব্ধ যাত্রীরা। প্রশ্ন উঠেছে সেবার মান নিয়েও। এছাড়া সময়সূচি নিয়েও ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। রেল কর্তৃপক্ষের দাবি, সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বেনাপোল থেকে আজিজুল হকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 2019 সালে ইন্দোনেশিয়ার তৈরি অত্যাধুনিক রেল কোচ দিয়ে বেনাপোল ঢাকা এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে। তবে করোনায় দীর্ঘ 8 মাস বন্ধ থাকার পর আবারও ট্রেনটি চালু হয় ভারতের তৈরি নিম্নমানের বগি দিয়ে। নেই আগের মতো সেবা ও সুবিধাও, এমন অভিযোগ যাত্রীদের। ভাঙাচোরা নড়বড় বগি দিয়ে কোনোরকম জোড়াতালি দিয়ে বেনাপোল এক্সপ্রেসকে আবার নতুন রূপে আনা হয়েছে। এই ট্রেনের ভেতরে যে অ্যারেঞ্জমেন্ট, মানে রিয়েলি উই আর ভেরি স্যাড। টয়লেট নাই ভালো, বসার জায়গাগুলি ভালো না। আমরা চাই আমাদের এখানে যেটা ছিল ওটাই ফিরে আসুক। সঠিক সময় এই ট্রেনগুলো প্ল্যাটফর্মে এসে পৌঁছে না। এখানে অনেক ইয়ার্ড দরকার, বাট যেটা তুলনামূলক চাহিদা আছে সেই ইয়ার্ডগুলো নাই। স্টেশন মাস্টার বলছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগে যে ইন্দোনেশিয়ান র্যাক দেওয়ার দ্বারা বেনাপোল রুটে যে আন্তনগর ট্রেন চলতো সেটি চালুর দাবি জানিয়েছে, যাহা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি। বেনাপোলের যারা ব্যবসায়ী এবং যারা পাসপোর্ট যাত্রী যাতায়াত করেন, এসি পর্যন্ত সেখানে খারাপ। এই অবস্থায় আসলে মানুষ যাতায়াতের অনুপযোগী একটি ট্রেনকে অনতিবিলম্বে আবার সেই নতুন ট্রেন যাতে ফেরত পেতে পারি, সেই আহ্বান। ঢাকা রুটে বেনাপোল এক্সপ্রেস খুলনা থেকে বেতনা এক্সপ্রেস ও খুলনা বেনাপোল কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস চলাচল করে। সময় সংবাদ, বেনাপোল। দেশের চাহিদা পূরণে 16 লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করতে হয়। তবে আগামী 4 বছরের মধ্যে এই আমদানি নির্ভরতা কাটিয়ে সার রপ্তানি করতে চায় বাংলাদেশ। সেজন্য 2023 সালের মধ্যেই
ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় উৎপাদন শুরু করতে চায় শিল্প মন্ত্রণালয়। কামরুল হাসান সবুজের রিপোর্ট। 10,460 কোটি টাকা ব্যয়ে নরসিংদীতে চলছে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা স্থাপনের কাজ। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, কারখানাটি হবে সবুজ শিল্পায়নের আরেকটি মাইল ফলক। এতে উৎপাদন পর্যায়ে নির্গত কার্বন ডাই অক্সাইডের 10% পুনঃশোষণ করে আবার ব্যবহার করা হবে সার উৎপাদনে। এখানে অ্যামোনিয়ার সঙ্গে বাতাস ও পানি যোগ করে তৈরি করা হবে ইউরিয়া। এইটাই একমাত্র প্রথম হতে যাচ্ছে আমাদের দেশে, যেটাকে CO2 রিকভার করে প্রোডাকশন 10% বাড়ানো হচ্ছে। মেইন কাঁচামাল হচ্ছে ন্যাচারাল গ্যাস, পানি, এয়ার আর পাওয়ার লাগবে। বিসিআইসির তথ্য, দেশে বর্তমানে ইউরিয়া সারের বাৎসরিক চাহিদা 60 লাখ মেট্রিক টন। এর মধ্যে 16 লাখ মেট্রিক টনের বেশি আসে বিদেশ থেকে। এই কারখানাটি উৎপাদনে গেলে এখান থেকে বছরে পাওয়া যাবে 9,24,000 মেট্রিক টন। সংস্থাটির অধীনে থাকা অন্য 3টি সার কারখানার আধুনিকায়নের ফলে যোগ হবে আরও কয়েক লাখ মেট্রিক টন ইউরিয়া। এসব পরিকল্পনা কাজে লাগিয়েই সার রপ্তানি করতে চায় বিসিআইসি। সার নিয়ে এর আগেও রাজনীতি হয়েছে, আমরা কোনোভাবেই চাই না যে সার নিয়ে কেউ কোনো রকম কোনো কথা বা উক্তি করার, মন্তব্য করার সুযোগ পায়। আমাদের আর সারের কোনো ঘাটতি থাকবে না। উপরন্তু আমি মনে করি 2024 সাল বা শেষের দিকে বা 25 সালে আমরা সার রপ্তানি করতে হবে। এরই মধ্যে 2018 সালের অক্টোবরে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হয়েছে 53 ভাগ। কৃষি খাতের উন্নয়ন বেগবান করতে 2023 সালের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই উৎপাদনে যাওয়ার আশা শিল্পমন্ত্রীর। সাবকন্টিনেন্টেই না, এটা বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য লেটেস্ট এবং এনার্জি সেভিং প্রজেক্ট। এখানে আমরা বিশ্বাস করি 23-এর মধ্যে এটা শেষ করবে। দ্রুত কাজ চলছে যাতে আমাদের সারের ক্ষেত্রে আর কোনো সময় সমস্যা না হয়। দেশের অর্থনীতি কৃষি থেকে সরে ধীরে ধীরে শিল্পমুখী হচ্ছে, তবে সেই শিল্পের কাঁচামালের বড় একটি অংশ আসে কৃষি খাত থেকেই। তাই কৃষির উন্নয়নে এই যে বিশাল অঙ্কের ব্যয় বিনিয়োগ করা হচ্ছে, তা আসলে দিন শেষে কতটুকু সুফল বয়ে নিয়ে আসবে মাঠ পর্যায়ে, এটাই এখন দেখার বিষয়। এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। দেশের বাইরের খবর। বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে কলকাতার সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ। সবশেষ খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। চলে যাচ্ছে তার কাছে। সুব্রত। সোহার, আপনাকে ধন্যবাদ। সোহার, যেটি এর আগের খবরে বলছিলাম যে নির্বাচন কমিশন কিন্তু প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর ভোট দানের যে প্রবণতা সেটি কিন্তু প্রকাশ করে। ইতিমধ্যে আমাদের কাছে সেই তথ্য এসে পৌঁছেছে। দুপুর 1টা পর্যন্ত গড় কলকাতার 144টি ওয়ার্ডে যে ভোট গ্রহণ হচ্ছে সেটি কিন্তু 37.51%, অর্থাৎ 40% কাছাকাছি দুপুর 1টা পর্যন্ত কিন্তু ভোট কাস্টিং হয়েছে। আপনি জানেন যে কঠোর নিরাপত্তা মধ্যে এবং করোনা বিধিকে মেনেই কিন্তু এই ভোট গ্রহণ হচ্ছে। কলকাতার যে পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে তালিকাভুক্ত ভোটারের সংখ্যা রয়েছেন 44 লাখ। আশা করা হচ্ছে যে এই ভোটের পার্সেন্টেজ সন্ধ্যে 6:30 পর্যন্ত 70 থেকে 75% মানুষ কিন্তু ভোট দেবে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মানুষ বা ভারতের মানুষ ভোট দান করতে, অর্থাৎ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে তাদের খুব বেশি কিছু তারা ইতিবাচকভাবে ভোট কেন্দ্রে যান। এবং আমরা সকালবেলা দেখেছি যে ঘুম থেকে উঠেই লাইনে দাঁড়িয়ে, কিছু কিছু ক্ষেত্রে লাইন ছাড়া একজন করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। এবং অধিকাংশ মানুষই বলেছেন যে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। শুধু শান্তিপূর্ণ নয়, শুধু কোভিড বিধি মেনে এই ভোট প্রক্রিয়া চলছে। এর আগেও বলেছিলাম ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে উত্তর এবং দক্ষিণ কলকাতার ক্ষেত্রে। বিশেষ করে উত্তর কলকাতার একটি স্কুলের সামনে কয়েকটি বোমা ফাটানোর ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনায় আহত বা অন্যান্য ক্যাজুয়ালিটির কোনো খবর নেই, কিন্তু নির্বাচন কমিশনের কাছে এই সংক্রান্ত একটি অভিযোগ জমা পড়েছে। একই রকম ভাবে একজন প্রার্থীর বিরুদ্ধেও ভোটে প্রভাব ফেলার অভিযোগ কিন্তু করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সব মিলে এখনো পর্যন্ত সোহার ভোটের যা গতি প্রকৃতি, তাতে প্রায় 70-75% ভোট কিন্তু সন্ধ্যে 6:30টার মধ্যে কিন্তু পড়বে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সিটি কর্পোরেশন নির্বাচনের এখনো পর্যন্ত যে ভোট গ্রহণ প্রবৃত্তি, যে গতি প্রকৃতি আমার কাছে থাকা সে সংক্রান্ত সবশেষ। কলকাতা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। করোনার নতুন ধরন ওমিক্রন আগের যে কোনো ধরনের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এর গতি এতটাই যে মাত্র 1.5 থেকে 3 দিনের মধ্যে সংক্রমণের সংখ্যা হয়ে যাচ্ছে দ্বিগুণ। এদিকে যুক্তরাজ্যে একদিনে ওমিক্রনে আক্রান্ত হয়েছে 10,000-এরও বেশি মানুষ।
গত মাসের শেষ সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়। এক মাস না হতেই ধরনটি বিশ্বের 90টিরও বেশি দেশে শনাক্ত হয়েছে। শনিবার নিয়মিত সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, করোনার ডেল্টা ধরনের চেয়ে কয়েক গুণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে ভাইরাসটির নতুন ধরনটি। WHO আরও বলছে, উচ্চমাত্রায় রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষের শরীরে ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে, যা বেশ চিন্তার। আর তাই ধরনটি মোকাবিলার জন্য টিকার উপরই জোর দিচ্ছে সংস্থাটি। Yesterday marked the 1 year since the first COVID-19 vaccines were administered. ইউরোপের দেশে দেশে প্রতিদিনই বাড়ছে সংক্রমণের সংখ্যা। সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে যুক্তরাজ্যে। শনিবার দেশটিতে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন 10,000-এর বেশি মানুষ। এরই মধ্যে লন্ডনে সংক্রমণের মাত্রা বৃদ্ধিকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন মেয়র সাদিক খান। We're incredibly concerned by the huge surge in the Omicron variant. Over the last 24 hours, we've had the largest number of new cases. এদিকে বড়দিন সামনে রেখে নতুন ধরনটি মোকাবেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ড। রোববার থেকেই নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সরকার। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সংক্রমণ এড়াতে অপ্রয়োজনীয় দোকানপাট, স্কুল, বার, রেস্তোরাঁ এবং জনসমাগম জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত বন্ধ রাখা হবে। En ik hoor heel Nederland inmiddels zuchten. Dit allemaal precies 1 week. ইউরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ভারত সহ অন্যান্য দেশেও বাড়ছে ওমিক্রনের শনাক্তের সংখ্যা। রাহানুল রানা, সময় সংবাদ। জাতীয় দল পরীক্ষা নিরীক্ষার জায়গা নয়, অথচ বাংলাদেশে সেটাই নির্দ্বিধায় করে যান বিদেশি কোচরা। কোচিং প্যানেল ব্যবস্থাপনায় বিসিবির কার্যক্রমে ক্ষুব্ধ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দেশের ক্রিকেটের আলোচিত নানা বিষয় নিয়ে মাশরাফির একান্ত সাক্ষাৎকারের তৃতীয় পর্ব থাকছে আজ। এটা একই রকম স্টেটমেন্ট আসতে বা ক্রিকেট বোর্ড থেকে দিতে, যে সেটা হচ্ছে যে আমরা তো এরকম, বিদেশি কোচরা ওরকম না, ওরা একটু স্ট্রেট ফরওয়ার্ড বা ওরা যে এইভাবে চায়। তো ভাই, ওরা যেভাবে চায়, আমাদের চাওয়াটা কি নাই কিছু? আমরা তো অ্যাটলিস্ট রেজাল্ট চাইতে পারি। আসলেই তো অবাক লাগে, নিয়োগ দেয়া কোচকে কিছুই বলতে পারে না বিসিবি। বিদেশি কোচের যাচ্ছে তাই সিদ্ধান্ত কেন মুখ বুজে সহ্য করা? ম্যাক্সিমাম কোচ এসেই কিন্তু 2 সিরিজ খারাপ দেখেই সিদ্ধান্ত নিয়ে নেয় একে রাখবো না, কিন্তু ও মোমিন আলীর হিস্ট্রি সম্বন্ধে কতটুকু জানে, এই জিনিসগুলো আমাদের ক্রিকেট বোর্ডকে আরও প্রপার জাস্টিফাই করা উচিত। ও এসে যেটা বলছে ওরা এরকম চায়, আমি এই জন্য এরকম করছি, তাহলে তো মানে আপনার কোনো সিদ্ধান্তই নাই। তবে আপনারা যে ভ্যালুলেস, আমাদের কাছে সেটা প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি আর প্রেক্ষাপট না বুঝেই নেওয়া সিদ্ধান্তের ফলাফল তো ভালো হচ্ছে না একেবারেই। নানা রকম উদ্ভট তত্ত্বে দিনকে দিন ড্রেসিং রুমের পরিবেশ হচ্ছে নষ্ট, যা নিয়ে হতাশ সাবেক অধিনায়ক। আপনি জাতীয় দলকে এক্সপেরিমেন্টের জায়গা বানিয়ে ফেলছেন, যেটা খুবই আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হয়। কারণ পৃথিবীর কোনো জায়গায় কোনো সময় জাতীয় দলকে কেউ এক্সপেরিমেন্টের জায়গা করে না, আর যদি করেও থাকে সেটা অনলি T20, নট ইভেন ওয়ানডে ক্রিকেট, নট টেস্ট ক্রিকেট তো ঘুণাক করেও চিন্তা করে না। সেখানে আমরা এক্সপেরিমেন্ট টেস্ট ক্রিকেট দিয়ে করি। তো এই যে বৃহৎ একটা চিন্তা চেতনার গ্যাপ অন্যান্য প্রফেশনাল দলের সাথে, এইখানেই তো আমরা প্রায় 20 বছর 25 বছর পিছিয়ে যাই। জাতীয় দলের কোচ নিয়োগের ক্ষেত্রে আরও বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত মত মাশরাফির। সবাই সবার মতো মতামত বুঝলেও দিবে, কিন্তু ক্রিকেট বোর্ড তো সবার মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে না। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 19 নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। নিজেদের চতুর্থ ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সমীকরণ বলছে লঙ্কানদের হারাতে পারলেই ফাইনালে পৌঁছে যাবে ছোটনদের দল। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু আজ সন্ধ্যা 7টায়। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের এবারের আসর রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়ায় 2 টেবিল টপার লড়বে শিরোপার জন্য। 7 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে নেপাল, সমান পয়েন্ট নিয়ে 2-এ বাংলাদেশ, আর 6 পয়েন্ট নিয়ে 3-এ আছে ভারত। নিজেদের চতুর্থ ম্যাচে মারিয়া মান্ডাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কোনো জয়ের দেখা না পেয়ে এরই মধ্যে বিদায় নিয়েছে লঙ্কানরা। তাই সমীকরণ বলছে ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে স্বাগতিক বাংলাদেশের।
নেপালের বিপক্ষে ড্র, ভুটানকে বড় ব্যবধানে হারানোর পর ফেভারিট ভারতের বিপক্ষে জয়, সব মিলিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলার জয়িতারা। এখনো যাই নাই, যেহেতু এখনো শ্রীলঙ্কার টিম বাকি আছে, আর আমরা যদি ওদের হারাইতে পারি তো অবশ্যই ফাইনাল বিজয়ের মাস। সেক্ষেত্রে আমাদের অবশ্যই দেশবাসীদেরকে ভালো খেলা উপহার দিতে হবে। এদিকে আসলে দলের ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠের সুবিধার পাশাপাশি জয়ের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনাল খেলতে লাল সবুজরা শতভাগ প্রস্তুত। পল স্মলির অধীনে প্রত্যেকটা ক্ষেত্রে তারা পুঙ্খানুপুঙ্খানুরূপে সব কিছু কিন্তু পালন করছে। একটা ভালো ফুটবল খেলবে এবং ভালো ফুটবল খেলে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আন্ডার 15, আন্ডার 16, আন্ডার 18 তারা কিন্তু তাদের যোগ্যতা দিয়ে তাদের প্রমাণ করেছে। অতএব এই আন্ডার 19-এও তাদের যোগ্যতা দিয়েই তারা প্রমাণ করবে। বয়সভিত্তিক পর্যায়ে এর আগেও বেশ কবার সাফল্য পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সফলতার অনুপ্রেরণা সঙ্গী করে এবারও ট্রফি জিতবে ছোটন বাহিনী, এমনটাই প্রত্যাশা সবার। ইস্তেক দীপু, সময় সংবাদ, ঢাকা। এ ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।